আসসালামু আলাইকুম, আমি তানভীর আঞ্জুম, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তো আজকে আমাদের অনুশীলনী সলভ সিরিজের প্রথম ক্লাস, যেটা হবে কোষ বিভাজন এই চ্যাপ্টারটার উপর। তো অনুশীলনী আসলে এখন কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা যারা রানিং ব্যাচ আছো তোমাদের আলাদাভাবে বলার প্রয়োজন নাই। অ্যাকাডেমিক টু অ্যাডমিশন সব ক্ষেত্রেই এখন অনুশীলনী পড়ে যাওয়া বা অনুশীলনী প্র্যাকটিস করা মাস্ট। আর তোমরা যারা সামনে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বা মেডিকেলের পরীক্ষা দেবা, তোমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি হেল্পফুল হবে। এবং এই ক্লাসটা করলে যে তোমার শুধু অনুশীলনীর কোয়েশ্চেনের উত্তর জানা হবে তাই না, ওই টপিক রিলেটেড উত্তর তোমরা ভালোভাবে সলভ করতে পারবে। মোটামুটি এই অনুশীলনের ক্লাসগুলো করলে তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবা তুমি। আর কোন কোন পোর্শনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো অনুশীলনী সলভ সিরিজের এই ক্লাসগুলো আমরা সিরিয়ালি নিব। মূলত হচ্ছে তোমার প্রথমে কোষ বিভাজন দিয়ে আমরা শুরু করছি, তো এইভাবে বোটানিটা শেষ করবো আলিম স্যারের, তারপরে আমরা আজিবুস স্যারের দিকে যাব। আজিবুস স্যার দিয়ে আমরা বোটানি অনুশীলনীটা ক্লোজ করব। এরপরে আমরা জুওলজিতে মাজেদা ম্যাডাম এবং আলিম স্যারের ক্লাসগুলোও নিব ইনশাল্লাহ। তোমরা যদি এভাবে সিরিয়ালি ক্লাসগুলো করতে থাকো, তোমাদের আমি এটুকু কথা দিতে পারি যে তোমাদের মোটামুটি ভালো রকম বেসিক ক্লিয়ার হবে। এই অনুশীলনীর ক্লাস থেকেই অনেকটা বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং ওভারঅল চ্যাপ্টারের একটা ভালো আইডিয়া তোমরা পাবা যে আসলে ইম্পর্টেন্ট কোনটা বা অনুশীলনী কীভাবে পড়তে হয়, এইটার একটা ভালো ধারণা তোমরা পেয়ে যাবা। তো আর সময় নষ্ট না করে চলো ক্লাস শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কোন বিজ্ঞানী কোষ বিভাজন আবিষ্কার করে? তো ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে কোষ বিভাজন আবিষ্কার করে। তো আমাদের এইখান থেকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং যে ইনি হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার এই প্রাণী থেকে, অর্থাৎ সামুদ্রিক স্যালামান্ডার প্রাণী থেকে প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এই প্রাণী থেকে প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন, অর্থাৎ কোষ বিভাজন আবিষ্কার অথবা প্রত্যক্ষ, যেটাই কোশ্চেন দিক। আর ওয়াল্টার ফ্লেমিং সম্পর্কে আমাদের আরও কিছু তথ্য মনে রাখা লাগবে, যেটাও কোশ্চেনে আসতে পারে, এগুলোও ইম্পর্টেন্ট। তো ওয়াল্টার ফ্লেমিং ইনি হচ্ছে তোমার মাইটোসিস শব্দটি প্রথম প্রবর্তন করেন। মাইটোসিস শব্দটি প্রবর্তন করেন। আর লাস্টলি ইনি হচ্ছে অ্যামাইটোসিস শব্দের প্রথম ব্যবহার করেন। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই স্লাইডটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তোমরা অনুশীলনী সলভ করার সময় এই স্লাইডটা একটু রিভিশন দিবা, কারণ এই স্লাইডের মধ্যে আমি মোটামুটি সব তথ্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এই স্লাইডটা পড়লেই তোমার মোটামুটি ওই টপিক রিলেটেড সব একটা ধারণা চলে আসবে। আর আরেকটা কথা বলি, হাতের লেখা হয়তো ভালো হচ্ছে না, তোমাদের বোঝার মতো হয়তো হয়ে যাবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে পড়ে নিবা। আর এখান থেকে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রাসবুর্গার ইনি হচ্ছে কি করেন, এটাও ইম্পর্টেন্ট। তো ইনার ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইনি মিওসিস আবিষ্কার করেন। এবং ইনি একটা বক্তব্য দেন। অনেক সময় দেখবা কোয়েশ্চেনে কোনো কিছুর বক্তব্য দিয়ে বলে যে এটা কার উক্তি, তো ইনি একটা উক্তি দেন, সেটা হচ্ছে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। তো এইখান থেকে দুইটা জিনিস মনে রাখলেই হবে, এক হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং আর এক হচ্ছে স্ট্রাসবুর্গার। এনারা কি করেন? তো স্ট্রাসবুর্গারের ক্ষেত্রে মিওসিস আবিষ্কার করেন এবং জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে, এই উক্তিটা তার। তো এই হচ্ছে প্রথম কোয়েশ্চেন। তো এখানে তাইলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোষ বিভাজন পদ্ধতি কত প্রকার? এটা আমরা মোটামুটি সবাই জানি। কোষ বিভাজন পদ্ধতি মূলত 3 প্রকার।
তো 3 প্রকার কি কি? প্রথম হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসকে আরও অনেকভাবে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন অথবা ডিরেক্ট সেল ডিভিশন। আচ্ছা, তোমরা ইংলিশ টার্মগুলো কিন্তু ভালো গুরুত্ব দিয়ে পড়বা, কারণ অনেক ক্ষেত্রে বিভিন্ন অ্যাডমিশনে দেখবা তোমরা ইংলিশ টার্মের কোয়েশ্চেনগুলো বেশ আসতেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে মাইটোসিস বিভাজন অথবা সমীকরণিক বিভাজন, অর্থাৎ ইকুয়েশনাল ডিভিশন। আর লাস্ট মিওসিস। মিওসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন, কারণ এতে অপত্য ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, বা রিডাকশনাল ডিভিশন। আচ্ছা, তো দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার তাইলে খ, অর্থাৎ 3টা, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আচ্ছা, আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। তো কোষ বিভাজনের সংশ্লেষণ দশায় ব্যয়িত হয় কত শতাংশ সময়? তো এইখানে আমরা একটা চিত্র মনে রাখবো। এইটা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজনের যে সাইকেল সেটার আর কি। তো 1 মিনিট, আমি এটা একটু রেডি করে নিই। তো মাইটোসিস দশার যে সাইকেলটা, এইখানে মূল মাইটোসিসের যেই ধাপটুকু, এইটুকু সম্পন্ন করতে মাত্র 5 থেকে 10% সময় নেয়। মূল মাইটোসিস যেটা, সেটা 5 থেকে 10% সময় নেয়। তাহলে বাকিটুকু কি? বাকিটুকুকে বলে ইন্টারফেস বা প্রস্তুতি দশা। ইন্টারফেস দশাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জীবন দশা, যেটাই সময় নেয় হচ্ছে 30 থেকে 40% সময়। আরেকটা হচ্ছে এস অথবা সংশ্লেষণ দশা, এটাতে সময় নেয় 30 থেকে 50%। আর আরেকটা হচ্ছে G2 দশা, যেটাই সময় নেয় 10 থেকে 20%। তো কোশ্চেনে কী চেয়েছে? যে সংশ্লেষণ দশা অর্থাৎ এস ফেজ বা সংশ্লেষণ দশায় কত শতাংশ সময় ব্যয় হয়, এটার অ্যান্সার 30 থেকে 50%। এটার অ্যান্সার হবে 30 থেকে 50%। তো এস ফেজ যেই কারণে মূলত হচ্ছে মানে এস ফেজের মূল যেই কাজটা, সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলা VLJ ও আয়ের আকার ধারণ করে? এটার অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। তো অ্যানাফেজ নিয়ে আরেকটু বিস্তারিত জানি। অ্যানাফেজকে কি বলা হয়? অ্যানাফেজকে বলা হয় গতীয় পর্যায়। আচ্ছা, অ্যানাফেজকে গতীয় পর্যায় কেন বলা হয়? কারণ অ্যানাফেজ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী অঞ্চলের দিকে যাত্রা করে। এই কারণে একে গতীয় পর্যায়ে বলা হয়। এই কোয়েশ্চেনটা তোমরা দেখবা হিউজ পরিমাণে পাবা সামনে, একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, বিভিন্ন জায়গায় এই কোয়েশ্চেনটা অনেক বেশিবার আসছে এবং সামনেও আসবে, যে কোন ধাপকে গতীয় পর্যায় বলা হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখলে ভালো, সেটা হচ্ছে যে এই যে অবস্থানগুলো VLJ ও I, এটাকে মানে এটার কোনটাকে কি বলে, এটা জেনে রাখলে ভালো। এটা মানে আসে না খুব বেশি, কিন্তু জেনে রাখতে সমস্যা কি। ভিকে বলা হয় মেটাসেন্ট্রিক, এলকে বলে সাবমেটাসেন্ট্রিক, জেকে বলে অ্যাক্রোসেন্ট্রিক এবং আইকে বলে
টেলোসেন্ট্রিক। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, অপত্য ক্রোমোজোমগুলা মেরুমুখী হয় কখন? এইটা আমরা আগেই পড়ে আসছি, আগেই ব্যাখ্যা দিয়ে ফেলছি যে মেরুমুখী চলন কখন হয়? অ্যানাফেজ দশায় মেরুমুখী চলন হয়, অর্থাৎ বিষুবীয় অঞ্চল থেকে যখন মেরুর দিকে যাত্রা শুরু করে, এটা হচ্ছে মানে কোন পর্যায়ে হয়? গতীয় পর্যায়ে হয়। আর গতীয় পর্যায় কোনটা? এটা হচ্ছে অ্যানাফেজ দশা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন দশায়? ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় প্রোমেটাফেজ দশায়। আচ্ছা, এখানে প্রোমেটাফেজ অপশান কই? আচ্ছা, এখানে মনে হয় আমি অথবা স্লাইড বানানোর সময় ভুল করে অপশানটা অ্যাড করতে পারি নাই, হয়তো অনেকগুলো কোয়েশ্চেন পাশাপাশি ছিল, এই কারণে অন্য কোয়েশ্চেনের অপশান হয়তো অ্যাড করে ফেলছি। তো এটার অ্যান্সার হবে কিন্তু প্রোমেটাফেজ। এটা আচ্ছা, এটার অ্যান্সার হবে প্রোমেটাফেজ। আচ্ছা, প্রোমেটাফেজ সম্পর্কে আমরা কিছু কি পয়েন্ট জানবো, যেটা পরীক্ষায় অনেক বেশি আসে। তো প্রোমেটাফেজ প্রথমত যে ক্রোমোজোমাল নৃত্য যেটা, এটাই তো একটা কি পয়েন্ট, এটা মাথায় রাখবা। এক মিনিট, আমি এটা একটু মার্ক করে দিই। প্রোমেটাফেজ, তো প্রোমেটাফেজ নিয়ে আরও কিছু কি পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইটা স্বল্প স্থায়ী, এটা হচ্ছে স্বল্প স্থায়ী পর্যায়। এর সাথে আরও কিছু আর দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে, যেটা কাছাকাছি, কথাগুলো অনেকটা কাছাকাছি, তবে এই দুইটা লাইন ইউজ করে অনেক বেশি কোয়েশ্চেন করা হয়। একটা হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি শেষ হয় কোন পর্যায়ে, এবং স্পিন্ডল তন্তু তৈরি হয় কোন পর্যায়ে। এই দুইভাবেই কোয়েশ্চেনগুলো আসতে পারে। তো একটা হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি শেষ হয়, স্পিন্ডল তন্তু তৈরি শেষ হয় এবং স্পিন্ডল তন্তু তৈরি হয়। এর সাথে সাথে আরও কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পর্যায়ে নিউক্লিওলাস, যেটা নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। আর শেষে আরেকটি জিনিস মনে রাখতে হবে, যে এই পর্যায় থেকেই মূলত তোমার হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলের দিকে যাত্রা করে। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় দিকে যাত্রা শুরু করে। এভাবেও আসতে পারে যে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যাত্রা শুরু করে কোন পর্যায়ে, কারণ কোয়েশ্চেন তো আনপ্রেডিক্টেবল, যে কোনোভাবে যে কোনো জায়গায় কোয়েশ্চেন আসতেই পারে। আচ্ছা, এবার কি বলছে, নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? এটা আমরা আগেই আলোচনা করে আসছি, গতিপ্রাপ্ত হয় কোন পর্যায়ে? গতি পর্যায়ে। আর গতি পর্যায় কোনটা? গতি পর্যায় অ্যানাফেজ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোষ বিভাজনের সময় কোন অঙ্গাণুটি অ্যাস্টারশ্মি সৃষ্টি করে? তো এখানে যে অঙ্গাণুটি অ্যাস্টারশ্মি সৃষ্টি করে সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল থেকে অ্যাস্টারশ্মি সৃষ্টি হয়, এবং অ্যাস্টারশ্মি থেকেই প্রাণী কোষে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। তো এখানে কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারতো যে প্রাণী কোষে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় কোন অঙ্গাণু থেকে, তাহলে অ্যান্সার হবে সেন্ট্রিওল। আর কোয়েশ্চেনটা এইভাবেও দেয় অনেক ক্ষেত্রেই, যে তাইলে এবার বলো যে উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় কোন অঙ্গাণু থেকে, তার মানে উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় কোন অঙ্গাণু থেকে? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে মাইটোটিক সেন্টার অথবা মাইক্রো
টিউবিউলস, মাইক্রোটিউবিউলস অথবা মাইটোটিক সেন্টার। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সেন্ট্রিওল। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি কোষে উচ্চ মাত্রায় থাকলে মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি হয়? আচ্ছা, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, আর এর অপশানগুলো আরও বেশি ইম্পর্ট্যান্ট। এর অপশানগুলো একটু অ্যানালাইসিস করে পড়তে হবে, মানে এর অপশানগুলোর প্রত্যেকটার ব্যাখ্যাই আমাদের জানা লাগবে। উত্তর যেটাই হোক, প্রত্যেকটার ব্যাখ্যা সুন্দর করে জানা লাগবে, কারণ যে কোনো মানে অপশান থেকেই কোয়েশ্চেন বানাই দেওয়া যাবে, আর এটা খুব বেশি আসেও। তো আসো আমরা একটু অপশানগুলো ভেঙে দেখি। তো প্রথমে হচ্ছে P53। P53 প্রোটিনটা কি? এটাকে মূলত বলে টিউমার সাপ্রেসর প্রোটিন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অস্বাভাবিক বিভাজন, অর্থাৎ অস্বাভাবিক যেই সেল ডিভিশন সেইটাই বাধা দেয়। তার মানে কি? P53 যদি কমে তাইলে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন হয়, তার মানে P53 যদি অতিমাত্রায় বেড়ে যায় বা বাড়ে তাইলে কোষ রক্ষা পাবে, মানে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন সেটা হবে না, অর্থাৎ ক্যান্সারের ঝুঁকি কমবে। ক্যান্সার ঝুঁকি কমবে, তার মানে P53 বেড়ে গেলে ক্যান্সার ঝুঁকি কমবে। আচ্ছা, তাহলে কি এটা অ্যান্সার হতে পারে? তার মানে এটা অ্যান্সার হবে না, কারণ কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে উচ্চ মাত্রায় থাকলে ক্যান্সার সৃষ্টি করে, উচ্চ মাত্রায় থাকলে স্তন ক্যান্সার সৃষ্টি করে। এটা কি উচ্চ মাত্রায় থাকলে ক্যান্সার সৃষ্টি করে? না, এটা কমে গেলে, অর্থাৎ বাধাদানের ক্ষমতা কমে যায়, মানে এটা যদি কমে যায়, এই প্রোটিনটা কমে গেলে বাধাদানের ক্ষমতা কমে যায়, তখন হচ্ছে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন হয়। তার মানে এটা অ্যান্সার হবে না। আচ্ছা, নেক্সট অপশান হচ্ছে সিডিকে। সিডিকে মানে কি? সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। আচ্ছা, সিডিকের কাজ কি? আমরা যে প্রথমে পড়ে আসছি না, ওই যে একটা কোষচক্র G1, G2, S ফেজ, M ফেজ। সিডিকের কাজ হচ্ছে এই কোষচক্রের এক ধাপ থেকে আরেক ধাপে, মানে অর্থাৎ কোষচক্রের এক ধাপ থেকে অন্য ধাপে এগোতে এটা সহায়তা করে। তো এটার কাজ হচ্ছে তাইলে কি? কাজ হচ্ছে কোষ চক্রের এক ধাপ থেকে অন্য ধাপে এগোতে সহায়তা করে, অর্থাৎ বিভিন্ন ধাপে এগোতে সহায়তা করে। তো সিডিকে বাড়লে কি হবে? সিডিকে বৃদ্ধি পেলে, অর্থাৎ সিডিকে প্রোটিন বৃদ্ধি পেলে কি হবে? সিডিকে প্রোটিন যখন বৃদ্ধি পাবে তখন সেল দ্রুত এবং অনিয়ন্ত্রিত বিভাজন শুরু করবে। সিডিকে বৃদ্ধি পেলে সেল দ্রুত এবং অনিয়ন্ত্রিত বিভাজন শুরু করবে। আচ্ছা, কোষের অনিয়ন্ত্রিত বিভাজন মানে কি? কোষের অনিয়ন্ত্রিত বিভাজন মানেই ক্যান্সার সৃষ্টি। তার মানে অনিয়ন্ত্রিত বিভাজন ঘটবে, তার মানে ক্যান্সার মাস্ট। আচ্ছা, ক্যান্সারের মধ্যে কি স্তন ক্যান্সারও পড়ে না? তার মানে সিডিকেও স্তন ক্যান্সারের জন্য, সিডিকেই স্তন ক্যান্সারের জন্য দায়ী, স্তন ক্যান্সারের জন্য দায়ী। তো এটাই মূলত অ্যান্সার। তারপর আমরা বাকি অপশানগুলো দেখব। নেক্সট হচ্ছে P27। P27 কি? P27 হচ্ছে সিডিকে ইনহিবিটর প্রোটিন। তার মানে এটা হচ্ছে এই যে সিডিকে বাধা দেয়, সিডিকে প্রোটিনকে ওর কাজ করতে বাধা দেয়। তার মানে এটা হচ্ছে একইভাবে ওই যে তোমার P53 মতো টিউমার সাপ্রেসর প্রোটিন, এটাও তোমার ওর মতো টিউমার সাপ্রেসর প্রোটিন। এটার কাজ কি তাহলে? এটা হচ্ছে সেল ডিভিশন ধীর গতি অথবা থামিয়ে দেয়।
আচ্ছা, লাস্ট কি থাকলো? লাস্ট হচ্ছে সিডিকে এমএফ প্রোটিন। সিডিকে এমএফ প্রোটিন। সিডিকে মানে তো আমরা জানলামই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে এমএফ মানে কি? এমএফ মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এটা হচ্ছে মূলত দুইটা প্রোটিনের জোড়া একটা কমপ্লেক্স। এটা কি? এটা হচ্ছে দুইটা প্রোটিনের জোড়া কমপ্লেক্স। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার মাইটোসিস বিভাজনের ধাপ যেটা, অর্থাৎ ওই যে কোষচক্র, কোষচক্রে মূলত G2 ফেজ থেকেই মাইটোসিস ধাপে প্রবেশ করে। তো G2 ফেজ থেকে মাইটোসিস ধাপে যাওয়ার জন্য এই সিডিকেএমএফ প্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ। সিডিকেএমএফ এর কারণেই মূলত কোষ বিভাজনের মাইটোসিস পর্ব শুরু হয়, অর্থাৎ G2 ফেজ থেকে মাইটোসিস পর্যায়ে প্রবেশ করে। তার মানে হচ্ছে G2 ফেজ থেকে মাইটোসিস পর্ব শুরু হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এটা হচ্ছে এক কথায় মাইটোসিস বিভাজন শুরু হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এটাকে আরও একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে কোষ চক্রের সুইচ। এটা একটু মনে রাখবা, অনেক সময় কোশ্চেন দিতেই পারে যে কোষ চক্রের সুইচ বলা হয় কাকে। আর জানার জন্য আরেকটা জিনিস জানতে পারো যে এটা মূলত কিসের মানে মানে দুইটা জিনিস আমরা যে আগেই বলছি যে দুইটা প্রোটিনের জোড়া কমপ্লেক্স, তা সেই দুইটা প্রোটিন কি? একটা হচ্ছে CDK1, এটা হচ্ছে তোমার কাইনেজ প্রোটিন, আর একটা হচ্ছে সাইক্লিন বি, এটা হচ্ছে সাইক্লিন প্রোটিন। তো মূলত এই দুইটা প্রোটিনের জোড়া কমপ্লেক্সই হচ্ছে সিডিকেএমএফ, অর্থাৎ CDK1 এবং সাইক্লিন বি। এটা না মনে রাখলেও সমস্যা নেই, মনে রাখতে পারো। আচ্ছা, তো আমরা অনেক ডিটেলস ব্যাখ্যা এটার বললাম। তো এটা পড়লে মূলত এটা তোমার উত্তর জেনে রেখে তো শুধু লাভ নেই, এই অপশানগুলো যদি তুমি অ্যানালাইসিস করে পড়ো, এই একটা অপশান দিয়েই তোমরা মানে একটা কোয়েশ্চেনের অপশান অ্যানালাইসিস করলেই দেখবা এই রিলেটেড তুমি আরও 15 থেকে 20টা কোয়েশ্চেন সলভ করতে পারবা। সামনেও আসছে, তখন আরও ভালো বুঝতে পারবা যে কেন অপশান অ্যানালাইসিস করে কেন মানে পড়া উচিত আর কি। তাহলে এইখানের অ্যান্সার কি হবে? নিচের কোনটি কোষে উচ্চ মাত্রায় থাকলে মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি হয়? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এর অ্যান্সার তো সিডিকে। আচ্ছা, সিডিকে এমপিএফ কেন হয় না? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে স্তন ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের জন্য সরাসরি সিডিকে দায়ী, কিন্তু সিডিকেএমএফ আসলে সরাসরি স্তন ক্যান্সারের জন্য দায়ী করা হয় না। এটাকে আসলে স্তন ক্যান্সারের কারণ হিসেবে উল্লেখ করা হয় নাই আসলে। এই কারণেই মূলত সিডিকেটাই মানে বেশি প্রিফারেবল অ্যান্সার। তো এখানে তোমরা সিডিকে প্রোটিনই অ্যান্সার দিবা আর কি। আচ্ছা, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, এতক্ষণ যা পড়ানো হয়েছে এর মধ্যে যদি তোমরা কোনো কিছু মানে বুঝতে প্রবলেম হয় তাইলে কমেন্টে জানাবা, অথবা আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমাকে তুমি সরাসরিও জানাইতে পারো, কোনো সমস্যা নেই। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই জানাবা। আসলে ক্লাসের মধ্যে আমি কতটুকু বুঝাইতে পারতেছি বা তোমরা কতটুকু ধরতে পারতেছো এটা আমি আসলে আমার পক্ষে তো বোঝা সম্ভব না। এই কারণে কোনো কিছু যদি যে কোনো কিছু তোমাদের যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো। কমেন্টে হইলে কমেন্টে, না হলে তোমরা হচ্ছে আমাকে সরাসরিও জানাতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো কোয়েশ্চেনটা হচ্ছে দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার কোষের বিস্তার হওয়াকে কি বলে? এই কোয়েশ্চেনটাও আমাদের একটু ভেঙে পড়তে হবে। আচ্ছা, অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের জেনেটিক্যালি মৃত্যু। কোষের জেনেটিক্যাল মৃত্যু। এটাকে
পরিকল্পিত মৃত্যুও বলা হয়, পরিকল্পিত মৃত্যু, অথবা কোষের স্বাভাবিক মৃত্যু, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। অর্থাৎ পুরনো বা ড্যামেজ সেল সেগুলো শরীর থেকে সরানো, এটাই মূলত অ্যাপোপ্টোসিসের কাজ বা অ্যাপোপ্টোসিস এটাকেই বলা হয়। এরপরের অপশান হচ্ছে তোমার নেক্রোসিস। নেক্রোসিস নেক্রোসিস কি? নেক্রোসিস হচ্ছে কোষের অস্বাভাবিক মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু কিসের? কোষের অস্বাভাবিক মৃত্যু। এটা তোমার হচ্ছে এটাকে মানে আঘাতজনিত কারণে কোষের মৃত্যু, অথবা অনিয়ন্ত্রিত মৃত্যুকে নেক্রোসিস বলা হয়। আমার একাডেমিক লাইফে প্রথম দিকে অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিসের মধ্যে একটু কলাপস হয়ে যেত আর কি, যে কোনটা কি। তো এই দুইটা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক, তো একটা মনে রাখলে আর একটা মনে থাকবে। তো নেক্রোসিস মানে এটাকে মনে রাখতে পারো এইভাবে যে নেকড়ে শুনলে আসলে অস্বাভাবিক একটা জিনিস মনে হয় না, এটা আসলে অনিয়ন্ত্রিত টাইপের কিছু, এটা তোমাকে আঘাত করতে পারে। নেকড়ে শুনলেই দেখবে একটু অস্বাভাবিক লাগে। তো এইভাবে মনে রাখতে পারো যে নেক্রোসিস মানে হচ্ছে কোষের অস্বাভাবিক মৃত্যু। তাহলে আরেকটা কি থাকলো? স্বাভাবিক মৃত্যু, সেটা হবে অ্যাপোপ্টোসিস। আচ্ছা, আর নেক্সট হচ্ছে অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস কি? অ্যাপোফাইসিস আসলে কোষের মৃত্যু বা এই রিলেটেড কিছু না। অ্যাপোফাইসিস হচ্ছে বোনস মানে হাড়ের একটা অংশ, এটা তোমার হচ্ছে পেশি বা টেন্ডন যেটা এটাই যুক্ত থাকে, এটাই হচ্ছে অ্যাপোফাইসিস। তো এটা মূলত ওই মৃত্যু রিলেটেড কিছু না, কোষের মৃত্যু রিলেটেড কিছু না, বা ক্যান্সার কোষ এই টাইপের সাথেও রিলেটেড না। এই অপশানটা একটু বাইরের, মানে এই টপিকের বাইরের। আচ্ছা, লাস্ট হচ্ছে মেটাস্টেসিস। তো মেটাস্টেসিস কি? মেটাস্টেসিস হচ্ছে শরীরে যখন ক্যান্সার কোষ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে মেটাস্টেসিস। তার মানে ক্যান্সার কোষ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে। ছড়িয়ে পড়া এই প্রক্রিয়াকেই তোমার মূলত মেটাস্টেসিস বলে। আচ্ছা, তো তার মানে এখানে কোয়েশ্চেনে কী চেয়েছে? দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার কোষের বিস্তার হওয়াকে কি বলে? ক্যান্সার কোষের বিস্তার বা ছড়িয়ে পড়া এটাকে কি বলে? তাইলে মেটাস্টেসিস বলে। তাইলে এর অ্যান্সার হবে মেটাস্টেসিস। নেক্সট কোয়েশ্চেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আচ্ছা, এইখানে একটা কিওয়ার্ড তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে ভ্রূণীয় বিকাশে অনেক গঠন তৈরি ও বিলুপ্ত হওয়া, এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে অ্যাপোপ্টোসিস বা স্বাভাবিক মৃত্যু। কোষের অ্যাপোপ্টোসিস বা স্বাভাবিক মৃত্যু, অর্থাৎ ভ্রূণীয় বিকাশের সময় অনেক সময় অনেক গঠন তৈরি হয় এবং সেটা পরবর্তীতে বিলুপ্তও হয়, এইটা হচ্ছে তোমার অ্যাপোপ্টোসিস হবে। তো একটা জিনিস মনে রাখবা যে ভ্রূণীয় রিলেটেড যে কোনো এমসিকিউ যখন এইভাবে দিবে যে ভ্রূণীয় লিঙ্গ নির্ধারণের সময় কোন পদ্ধতিতে উলফিয়ান নালী অপসারিত হয়, তার মানে ভ্রূণ রিলেটেড যে কোনো অপসারণের কথা যখন আসবে তখন সেটা তোমরা চোখ বন্ধ করে অ্যাপোপ্টোসিস দিয়ে দিবা। যেমন তোমার হচ্ছে আরেকটা আছে যে ভ্রূণ যখন সৃষ্টি হয় তখন হাতের 5টা আঙ্গুল একসাথে থাকে, এটা আস্তে আস্তে হাতের 5টা আঙ্গুলের মাঝের যে চামড়াগুলো এটা আসলে ধ্বংস হওয়ার
কারণে আমাদের 5টা আঙ্গুল আলাদা হয়। তো এটাও অ্যাপোপ্টোসিস আর কি। আচ্ছা, কোনো কোয়েশ্চেন কি বাদ গেল? আচ্ছা হ্যাঁ, তো এইখানে এই কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে তাহলে? এটা হবে অ্যাপোপ্টোসিস। আচ্ছা, এখানে আবার সেম কোয়েশ্চেন না, ভ্রূণীয় বিকাশের সময় কোন পদ্ধতিতে নাভিরজ্জু ও থলির মাঝে বিদ্যমান টিস্যুর অবশিষ্টাংশ দেহ হতে অপসারিত হয়? তার মানে আমরা কি বলছিলাম, ভ্রূণীয় বিকাশের সময় ভ্রূণীয় কথাটা উল্লেখ থাকলে এবং অপসারণ মানে ভ্রূণীয় অবস্থায় অপসারণ হয়েছে, এটা বলা মাত্রই তোমরা চোখ বুজে অ্যান্সার দিবা, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তার মানে কিওয়ার্ড মনে রাখবো, ভ্রূণীয় অপসারণ মানে ভ্রূণ অবস্থায় যে কোনো কিছু হইলেই তোমরা মনে রাখবে এটা অ্যাপোপ্টোসিস হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে কোষের অনির্ধারিত মৃত্যুকে কি বলে? আমরা আগেই বলছি কোষের অনিয়ন্ত্রিত বা অনির্ধারিত মৃত্যুকে নেক্রোসিস বলে। দেখছো, তোমরা যদি কোশ্চেনের অপশানগুলো অ্যানালাইসিস করে পড়ো তাহলে ওইটুকু নলেজ দিয়েই তোমরা আরও 15-20টা এমসিকিউ সলভ করতে পারবা। কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন ঘটে? আচ্ছা, এখানে মনে রাখবা যে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনোসিস হচ্ছে কি? ক্যারিওকাইনোসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনোসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এখানে আরও দুইটো গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যেটা পরীক্ষায় আসে এবং অনেক বেশি কনফিউশন ক্রিয়েট হয় আসলে পরীক্ষার হলের মধ্যে। এটা তোমরা একটু মনে রাখবা, সেটা হচ্ছে এটা বইয়ের পার্থক্যের যে ছক সেটার মধ্যেও আছে, এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। সেটা হচ্ছে ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিসে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে। ক্যারিওকাইনোসিসে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে, আর সাইটোপ্লাজমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। সাইটোপ্লাজমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। আচ্ছা, তার মানে এখানে অ্যান্সার কী হবে? কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন ঘটে? সাইটোপ্লাজমের বিভাজন মানে সাইটোকাইনেসিস। নেক্সট হচ্ছে প্রোফেজ 1-এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে? নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি, তোমরা কোয়েশ্চেন যখন পড়বা তখন কি পয়েন্টটা একটু মার্ক করে নেবা, মাথায় বা কাগজে যেভাবেই পারো একটু মাথায় মার্ক করে নিবা। আর যখন পড়বা, এই ধাপগুলো যখন পড়বা তখন ওই কি পয়েন্টগুলাই উল্লেখ করে করে পড়বা, যেন মানে তুমি পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে ওই কি পয়েন্টটা পাইলে বুঝতে পারো যে অ্যান্সার কোনটা হবে, এইভাবে পড়বা। তো নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি ঘটে, নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি ঘটে ডায়াকাইনেসিসের মধ্যে। ডায়াকাইনেসিসের আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই সময় নিউক্লিওলাস অদৃশ্য হয়। তো ডায়াকাইনেসিস থেকে এই দুইটাই মূলত ইম্পর্টেন্ট লাইন, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি আর হচ্ছে নিউক্লিওলাস অদৃশ্য হয়। তোমরা এই ধাপগুলা এইভাবেই কি পয়েন্ট হিসেবে পড়বা, মানে জাস্ট 2-3টা লাইনই দেখবা মূলত ওই বড় বড় প্যারার মধ্যে ইম্পর্টেন্ট, ওইগুলো থেকে কোয়েশ্চেন আসে, ওই কি পয়েন্টগুলো মনে রাখলে ইনাফ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপদশায়? এটার অ্যান্সার হবে জাইগোটিন। জাইগোটিন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এটা রিলেটেড অনেক বেশি কোয়েশ্চেন আসে। তো জাইগোটিন ধাপটার কিছু কি পয়েন্ট আমি তোমাদের মনে রাখতে বলবো, এগুলো মনে রাখবা, দেখবা অনেক কোয়েশ্চেন এই অধ্যায়ের মানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট যদি বলো তাহলে আমি বলবো এই ধাপটার যেই পার্টগুলো আছে বা প্রোফেজনের যে ধাপগুলো, সেই ধাপগুলো তো ইম্পর্টেন্টই, কিন্তু তুলনামূলক এই ধাপটা থেকে কোয়েশ্চেন বেশি আসে। তো এটা মনে রাখবা তোমরা একটা ট্রিক্স দিয়ে, সেটা হচ্ছে PSH। এই কি পয়েন্টগুলো মনে রাখবা জাইগোটিন সম্পর্কে। বিতে হয় বাইভ্যালেন্ট জোর, এসে হয় সিন্যাপসিস এবং এইসে হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোম বলতে ওই যে তোমার সমসংস্থ বোঝানো হয়, সমসংস্থ। আচ্ছা, সিন্যাপসিস কি? সিন্যাপসিস হচ্ছে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম যখন জোর সৃষ্টি করে, আমি ভালোভাবে এটা লিখি, এটা একটু কনফিউশন হয়, দুইটা হোমোলোগাস
ক্রোমোজোম জোড় সৃষ্টি করে, এই প্রক্রিয়া হচ্ছে সিনাপসিস। তার মানে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম জোড় সৃষ্টি করার যে প্রক্রিয়া এটা হচ্ছে সিনাপসিস। আর যে জোড় সৃষ্টি করে এই জোড়টার নাম হচ্ছে বাইভ্যালেন্ট জোড়। তার মানে অ্যান্সার হবে জাইগোটিন। আর জাইগোটিন থেকে এই কি পয়েন্টটা তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা, সেটা হচ্ছে বিএসএইচ। এটা মনে রাখার ট্রাই করবা। বিতে হচ্ছে বাইভ্যালেন্ট জোড়, এসতে হচ্ছে সিনাপসিস এবং এইচতে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এই কি পয়েন্টগুলো দিয়ে কোশ্চেন আসবে, তখন তোমরা ইজিলি তাহলে অ্যান্সার বের করতে পারবা। আচ্ছা, এরপরে মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় সিনাপসিস ঘটে? আমরা আগেই দেখে আসছি বিএসএইচ, এস থেকে সিনাপসিস। তার মানে এটা কি হবে? এটার অ্যান্সার হবে জাইগোটিন। আচ্ছা, এটার অ্যান্সার হবে জাইগোটিন। সিনাপসিস আছে, তার মানে অ্যান্সার হবে জাইগোটিন। নেক্সট কোশ্চেন, কায়াজমাটার প্রান্তবর্তন ঘটে মায়োসিস কোষ বিভাজনের কোন দশায়? কায়াজমাটার প্রান্তবর্তন ঘটে। আচ্ছা, প্রান্তবর্তন মানে হচ্ছে টার্মিনালাইজেশন, অর্থাৎ আচ্ছা এখানে আগে বলি যে কায়াজমা কি। কায়াজমাটা কি? কায়াজমা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ভুল হচ্ছে কেন? নন সিস্টার ক্রোমাটিডগুলোর জোড়। এটা মূলত তোমার এক্স আকৃতির। আচ্ছা, নন সিস্টার কি? নন সিস্টার ক্রোমাটিডগুলো কি? নন সিস্টার হচ্ছে ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলে। আর একই ক্রোমোজোমের ক্রোমাটিড হইলে সেটাকে সিস্টার ক্রোমাটিড বলে। এখন এই কায়াজমা যেটা, এই কায়াজমার যখন প্রান্তের শেষ দিকে সরে যেতে থাকে, এটাকেই মূলত তোমার প্রান্তবর্তন অথবা টার্মিনালাইজেশন বলে। তার মানে কায়াজমা যখন প্রান্তের শেষ দিকে সরে যেতে থাকে, এইটাকেই মূলত প্রান্তবর্তন বা টার্মিনালাইজেশন বলে। এখন কায়াজমা যেটা, এই যে এক্স আকৃতির যে কায়াজমা, এটা স্পষ্ট হয় কোন দশায়? এক্স আকৃতির যে কায়াজমা, এটা স্পষ্ট হয় ডিপ্লেটিন দশায়। কায়াজমা স্পষ্ট হয়। আরেকটা জিনিস মনে রাখবেন যে প্রান্তবর্তন শুরু হয় ডিপ্লেটিন দশায়। প্রান্তবর্তন শুরু হয় কোন দশায়? ডিপ্লেটিন দশায়। কিন্তু এখানে প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে প্রান্তবর্তন ঘটে। এখন প্রান্তবর্তন ঘটে বলতে কি বোঝানো হয়? মানে প্রান্তবর্তন সমাপ্ত হয়ে গেছে, এই টাইপের কিছুই তো বোঝানো হয়। তো প্রান্তবর্তন ঘটে অর্থাৎ প্রান্তবর্তন সমাপ্ত বা শেষ হয়েছে এমন কিছু বোঝাইতে এর অ্যান্সার হবে ডায়াকাইনেসিস। দেখেন, ডিপ্লেটিন ধাপে প্রান্তবর্তন শুরু হয়, কিন্তু এটা কিন্তু চলতে থাকে ডায়াকাইনেসিস পর্যায়ে, এবং ডায়াকাইনেসিস পর্যায়ের এক পর্যায়ে যে এই প্রান্তবর্তন বা টার্মিনালাইজেশন এটা হচ্ছে সমাপ্ত হয়। তো এর অ্যান্সার হওয়া উচিত ছিল আসলে ডায়াকাইনেসিস। এটার মূলত অ্যান্সার হওয়া উচিত ছিল ডায়াকাইনেসিস, কিন্তু অপশানে যেহেতু ডায়াকাইনেসিস নেই, তার মানে এর কাছাকাছি সম্ভাব্য অ্যান্সারকে আমাদের উত্তর হিসেবে নেওয়া লাগবে। সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ডিপ্লেটিন, কারণ এইখানে কায়াজমা স্পষ্ট হয় এবং প্রান্তবর্তন শুরু হয়। মানে কোয়েশ্চেনের মেইন কি পয়েন্ট যেটা, প্রান্তবর্তন ঘটে কখন, অর্থাৎ ঘটের অ্যান্সার পারফেক্ট যেটা সেটা তো আমরা পাইলাম না। তো এইখানে ওই হিসেবে অ্যান্সার নিতে হবে যে প্রান্তবর্তন শুরু হয় ডিপ্লেটিন পর্যায়ে। তো এইখানে অ্যান্সার হবে ডিপ্লেটিন। নেক্সট কোয়েশ্চেন, মায়োসিস কোষ বিভাজনের কোন দশায় সিনাপসিস ঘটে? আচ্ছা, এটার অ্যান্সার হবে জাইগোটিন। সিনাপসিস আছে, তার মানে অ্যান্সার হবে জাইগোটিন।
আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এখন লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমার আজকে এই যে শুধু অনুশীলনী সলভ সিরিজের যে প্রথম ক্লাস ছিল তা না, আজকে আমার অনলাইনে নেওয়াও প্রথম ক্লাস ছিল। তো প্রথম ক্লাস হিসেবে আমি জানি না আমি কেমন নিতে পারছি, মানুষ ভুলের ঊর্ধ্বে না। আর প্রথম ক্লাস হিসেবে আমি জানি অনেক ভুল হয়েছে, অনেক কিছু হয়তো আমার সামনে ঠিক করতে হবে। তো যারাই ক্লাসটা দেখবেন আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ক্লাসে যদি কোনো ভুল থাকে বা কোনো কিছু ঠিক করার দরকার থাকে, পড়ানোতেও যদি কোনো ভুল থাকে বা পড়ানোর ধরন বা কোনো কিছু যদি আপনাদের মনে হয় ইমপ্রুভ করার সুযোগ আছে বা কোনো কিছু ঠিক করা দরকার, তাহলে কমেন্টে জানাবেন। আর আবারও বলতেছি, যদি কোনো ভুল হয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সামনের দিন থেকে ইনশাল্লাহ আমি ঠিক করার চেষ্টা করব। আস্তে আস্তে ঠিক হবে ইনশাল্লাহ। প্রথম সেহেতু একটু আমার কথা বলা, আমি কথা বলতে যেয়েও খেয়াল করতেছি, যেহেতু অনলাইন আসলে সামনে কেউ নাই, আমি এরকম অভ্যস্ত না। তো প্রথম ক্লাস হিসেবে আমি এটাও খেয়াল করছি যে আমার কথায় অনেক জড়তা আসছে, কথা বলতে বলতে বেড়ে গেছে। তো এর বাইরে আপনারা যেই সমস্যাগুলাই পান কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করব। আর এই ক্লাসের স্লাইড আমি হচ্ছে কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। আমরা হচ্ছে সামনের দিন থেকে যে ক্লাসগুলো নিব ওই টেলিগ্রাম গ্রুপেই স্লাইডগুলো আমরা দিয়ে দিব। আর ক্লাসের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে বা পড়ানোর ব্যাপারে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন, অথবা আপনারা হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। তো ক্লাস শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।